আগের পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখেছিলাম অম্বিকা কাল্লার ১০৮ শিব মন্দির, প্রতাপেশ্বর মন্দির, লালজির মন্দির সহ রাজবাড়ি কমপ্লেক্সে অবস্থিত সমস্ত মন্দির। এই পর্বে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মন্দির নগরী কাল্লায় অবস্থিত বাকি সমস্ত মন্দিরে। কাল্লা রাজবাড়ি ঘুরে দেখে আমরা টোটোওয়ালা কাকুর টোটোতে চেপে চলে গেলাম শ্যামসুন্দর মন্দিরে। গৌরীদাস পণ্ডিতের ছোট ভাই সূর্যদাস নিত্যানন্দের শিষ্যত্ব গ্রহণ করে এই মন্দির সংলগ্ন এলাকায় একটি কুঁড়েঘর তৈরি করে বাস করতে শুরু করেন এবং এই স্থানেই শ্যামসুন্দর মন্দিরের প্রতিষ্ঠা করে ঠাকুরের পুজোপাঠ শুরু করেন। বর্তমানে শ্যামসুন্দর মন্দিরে অবস্থান করছে অপূর্ব সুন্দর গৌর নিতাইয়ের মূর্তি। এরপর আমরা গেলাম এই মন্দিরেই অবস্থিত নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহের স্থান দেখতে। শ্যামসুন্দর মন্দিরের একদিকে তেঁতুল গাছের তলায় বাঁধানো বিশাল চাতালে সূর্যদাস তার দুই কন্যা বসুধা ও জাহ্নবীর সাথে নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহ দেন। এই হলো নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহস্থান। এখান থেকে বেরিয়ে আমরা গেলাম মহাপ্রভুর ঝলক দর্শন দেখতে। দর্শনার্থীরা যারা মহাপ্রভুর বিগ্রহ দেখার জন্য অপেক্ষা করেন তাদেরকে অপেক্ষা করতে হয় মন্দিরের দরজা কখন খুলবে। এক মুহূর্তের জন্য হঠাৎ করে মন্দিরের দরজা খোলা হয় আর সেই মুহূর্তেই মহাপ্রভুর গৌর মূর্তি দেখার সুযোগ মেলে। কিন্তু মহাপ্রভুর মন্দিরে ফটোগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ, তাই এই মহাপ্রভুর মন্দিরের ঝলক দর্শন দেখে আমরা বেরিয়ে এলাম ৫০০ বছরের পুরনো এই বিশাল তেঁতুল গাছটার ছাওয়ায়, যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পদচিহ্ন সংরক্ষিত রয়েছে। এই মন্দিরে এলেই শুনতে পাবেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ও নিত্যানন্দ মহাপ্রভুর প্রতি তার শিষ্য গৌরীদাসের কি অসীম ভক্তি ও প্রেমের গল্প কাহিনী। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব সন্ন্যাসী হয়ে দেশ দেশান্তরে চলে যাওয়ার আগে শান্তিপুর থেকে নদী পেরিয়ে নৌকায় নিজে দাঁড় টেনে কাল্লায় এসেছিলেন তার প্রিয় শিষ্য গৌরীদাসের সাথে দেখা করতে। গৌরীদাস মহাপ্রভুর সন্ন্যাসী হয়ে যাওয়ার বার্তা শুনে শোকে বিহ্বল হয়ে অভিমানে চোখের জল ফেলছিলেন এবং মহাপ্রভুকে কিছুতেই তার বাসা ছেড়ে বিদায় দিতে রাজি হচ্ছিলেন না। শেষটায় মহাপ্রভু তার অভিমান সহ্য করতে না পেরে বলেন যে, বলো আমার থেকে তুমি কি চাও। গৌরীদাস তার উত্তরে বলেন, আমি শুধুমাত্র আপনার চরণ যুগল নিজের কাছে রাখতে চাই। তাই হবে। এই উত্তর দিয়ে মহাপ্রভু এই তেঁতুল গাছের গোড়ায় পাথরের ওপর নিজের পদচিহ্ন রেখে যান, যা দীর্ঘ ৫০০ বছর ধরে পূজিত হয়ে আসছে। এরপর আমরা চলে গেলাম প্রখ্যাত কালীসাধক ভবা পাগলার আশ্রম ভবার ভবানী মন্দিরে। ভবা পাগলার জন্ম বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার আমতা গ্রামে। লোকসঙ্গীতের পাশাপাশি পেইন্টিং, স্টিচিং, এমব্রয়ডারি প্রভৃতি শিল্পে যথেষ্ট প্রতিভাবান ছিলেন। ইন্দিরা গান্ধী, মৃণাল সেন সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই ভবা পাগলার শিষ্য ছিলেন। কিন্তু এখানেও ফটোগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ, তাই এখানে ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাতে পারলাম না যে এখানে কি সংগ্রহ রয়েছে। সংগ্রহ বলতে ভবা পাগলার আশ্রমে কিন্তু অনেক। আপনারা কাল্লা এলে অবশ্যই ভবা পাগলার আশ্রম দর্শন করবেন। এরপর আমরা গেলাম কাল্লার গঙ্গার ঘাট। একবার কাল্লার গঙ্গার ঘাট দেখার খুব ইচ্ছা ছিল। আমাদের বাড়ির পাশের গঙ্গা কাল্লায় কী রূপ নিয়েছে সেটা দেখতেই গেলাম কাল্লার গঙ্গার ঘাটে। কাল্লার এই মহিষমর্দিনী গঙ্গার ঘাটের পাশেই রয়েছে কাল্লা মহিষমর্দিনী তলা। আমরা যখন কাল্লায় গিয়েছিলাম তখন কাল্লায় মহিষমর্দিনী পুজো হয়নি, ঠাকুরের প্রতিমা প্রস্তুত হয়ে গেছে। প্রায় ২৫০ থেকে ৩০০ বছরের পুরনো এই মহিষমর্দিনী পুজো কাল্লার অত্যন্ত গর্বের একটি পুজো। মহিষমর্দিনী তলা থেকে বেরিয়ে আমরা এবার চললাম কাল্লা সিদ্ধেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। ভক্তি সাধনার পাশাপাশি কাল্লা বরাবরই মেতেছে শক্তি সাধনায়। বহুকাল ধরে এই প্রাচীন প্রবাদ চলে আসছে কালীতীর্থ কাল্লা। বহু প্রাচীন গ্রন্থে কাল্লাকে তন্ত্র সাধনার পীঠস্থান বলে উল্লেখ করা হয়েছে, আর সেই পীঠস্থানেরই মূল কেন্দ্র দেবী সিদ্ধেশ্বরী মন্দির।
তন্ত্র সাধক অম্বরীশ কাল্লার দেবী সিদ্ধেশ্বরীর আরাধনা করতেন। সেই থেকেই দেবী সিদ্ধেশ্বরীর আরও এক নাম অম্বিকা, যা থেকেই কাল্লা জনপদ পরিচিত অম্বিকা কাল্লা নামে। দেবী সিদ্ধেশ্বরীর বিগ্রহ নির্মিত মূলত নিম কাঠ দিয়ে। দেবী এখানে চতুর্ভুজা। আর অম্বিকা কাল্লার জোড়বাংলা শৈলীর একমাত্র মন্দির হল দেবী অম্বিকা সিদ্ধেশ্বরী মন্দির। বর্ধমানের রাজা চিত্রসেন 1739 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরের মিস্ত্রি ছিলেন শ্রীরামচন্দ্র। মন্দিরের বাইরে রয়েছে বিভিন্ন ধরনের দশকর্মার দোকান, যেখানে মন্দিরে পুজো দেওয়া জিনিসপত্র থেকে শুরু করে বিয়ের সামগ্রী সবই পাওয়া যায়। মন্দিরের ওপারে রয়েছে ছোট মার মন্দির। অম্বিকা মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এলাম গোপালজির মন্দিরে। সমগ্র পশ্চিমবঙ্গে যে 5টি 25 রত্ন বিশিষ্ট মন্দির রয়েছে, তার 3টেই এই কাল্লা শহরে অবস্থিত। আর সেই 25 রত্ন মন্দিরগুলির মধ্যে অন্যতম হল কাল্লার এই গোপালজির মন্দির। 1766 খ্রিস্টাব্দে মহারাজা তিলকচন্দ্র গোপালের জন্য এই 25 রত্ন বিশিষ্ট মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের দেওয়ালে গায়ে রয়েছে টেরাকোটার অসংখ্য ফুলকারি কাজ। স্থাপত্যের দিক থেকে গোপালজির এই 25 রত্ন বিশিষ্ট মন্দির এক অনবদ্য সৃষ্টি। মন্দিরের দেওয়ালে যে সমস্ত টেরাকোটার ফলক আছে তা খুবই আকর্ষণীয়। মন্দিরের গর্ভগৃহে অবস্থান করছে একটি গোপাল, 2টি কৃষ্ণ, 2টি রাধা মূর্তি। দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত মন্দিরের গেট বন্ধ থাকে, তাই গোপালজির মন্দিরে যেতে হলে সকাল বা সন্ধ্যের দিক করেই মন্দিরে যেতে হবে। এরপর আমরা চলে গেলাম মন্দিরের ভেতরের বাগানে। কি অপূর্ব সুন্দর ফুল ফুটেছে এই গোপালজির মন্দিরের বাগানে। এরপর আমরা গেলাম মাইজির বাড়ি। গোপালজির মন্দির থেকে বেরিয়ে টোটোওয়ালা কাকু আমাদের নিয়ে গেলেন মাইজির বাড়ি, যা না দেখলে আমার গোটা কালনা ভ্রমণ হয়তো সম্পূর্ণ হতো না। কি অপূর্ব শান্ত নিরিবিলি পরিবেশে অবস্থিত এই মাইজি বাড়ি না চোখে দেখলে বিশ্বাস হবে না। মাইজির বাড়ির ভেতরে রয়েছে এই বিশাল নাটমঞ্চ। দেখুন কত সুন্দর। এই বাড়িটাও তৈরি করেছিলেন কালনার মহারাজা। এই মাইজির বাড়ির ভেতরে রয়েছে এক অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণের মন্দির। আর এই নাটমঞ্চে এখন নাচ শেখানো হয়। এখানে যারা বাসিন্দা তাদেরই এক শিক্ষিকা এখানে প্রত্যহ নাচ শেখায়। কি অপূর্ব পরিবেশ দেখুন এর চারিপাশটা। আমরা এই নাট মন্দিরের ভেতর দিয়ে ঢুকে এবার পৌঁছালাম এই বিশাল চাতালটা। আর চাতালের পাশেই রয়েছে রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর টেরাকোটার কাজের মন্দির, যা দেখে চোখ ভরে যায়। কালনার এই মাইজির মন্দির প্রচারের আলো থেকে দূরে থাকা এক অপূর্ব নিরিবিলি পরিবেশে অবস্থিত একটি মন্দির। মন্দিরের বাইরে রথের মতো করে এরকম সুন্দর স্থাপত্যগুলিকে নির্মাণ করা হয়েছে। আসুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরের ভেতরে অবস্থান করছে রাধাকৃষ্ণের বিগ্রহ। মন্দিরের পূজারী আমাদের রাধাকৃষ্ণের মন্দিরের দরজা খুলে দিলেন, বললেন ভেতরে গিয়ে ঠাকুর দর্শন করে আসতে। এখানে কৃষ্ণের মূর্তি কোষ্ঠী পাথরের তৈরি এবং রাধার মূর্তি অষ্টধাতু দিয়ে নির্মাণ করা হয়েছে। সব কিছু ঘুরে আমরা এবার চলে এসেছি রাজবাড়িতে। আমরা রাজবাড়িতে রাধাকৃষ্ণের মন্দিরে আমরা আজকের ভোগ খাবো দুপুরে। তো ভোগের কুপন আগে থাকতেই নেওয়া রয়েছে। আপনারাও যদি এখানে এসে ভোগ খেতে চান তো আপনারা ওই 10টা 10:30টার মধ্যে এখানে কুপন কালেক্ট করে নেবেন। ভোগের মূল্য পড়ে 100 টাকা করে। চলুন আমরা এবার ভোগ খেয়ে নিই। আসছি, ভোগ খেয়ে আসছি, আর আপনাদেরকেও দেখাচ্ছি যে ভোগে কি কি দিচ্ছে আমাদেরকে। সকালে যখন লালজির মন্দিরে এসেছিলাম তখনই ভোগের কুপন কেটে রেখেছিলাম। দুপুরের ভোগের মধ্যে ছিল ভাত, ডাল, শাক চচ্চড়ি, ছানার তরকারি, পায়েস এবং চাটনি। অপূর্ব সুন্দর ছিল ভোগ খেতে। আমরা তৃপ্তি করে ভোগ খেলাম। এরপর আমাদের বাড়ি যাওয়ার পালা। এখান থেকে বেরিয়ে আমরা সোজা এবার রওনা দেবো স্টেশনের পথে।
আপনারাও পারলে ছুটির দিনে একবার অন্তত কালনা ভ্রমণ করে যেতে পারেন। আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে একটা লাইক ও আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন। জয় জগন্নাথ।